আজ আপনাদের শেখাবো প্রোগ্রামিং সি এর বেসিক পার্টগুলা। প্রথমে পরিচয় দিয়ে নিই। আমি গোলাম মুক্তাদির, বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতেছি। তো আজকে আপনাদের যে একটা বিষয় ক্লিয়ার করব, যে প্রোগ্রামিং বিষয়টা অনেকেই ভয় পান, অনেকেই মজাভাবে নেন, অনেকেই টাকা দেখেন। এই তিনটা বিষয়ের ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমরা যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, তো তারা ভাবি, কিছু স্টুডেন্ট ভাবি এটা কিভাবে প্র্যাকটিস করে ভালো মার্ক আর্ন করা যায়। আর কিছু লোক ভাবে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার পর একটা একটা কোয়ালিফাইড প্রোগ্রামার হব, অথবা ফ্রিল্যান্স প্রোগ্রামার হব। আর দুইটা সম্পর্কযুক্ত। তো তারা কিভাবে নেয়, আর যে একজন ভালো মার্ক আর্ন করার ইচ্ছা যার, সে কিভাবে নেয় প্রোগ্রামিংটা? সে এইভাবেই নেয় যে মার্ক আর্ন করবে, সে বিগত কোশ্চেনগুলো সলভ করে করে একটা প্র্যাকটিস করতে করতে একটা মুখস্থ করে ফেলে। যদিও তার কিছু বেসিক থাকে, অবশ্যই সে তার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সো সে অবশ্যই কিছু বেসিক জানে। তবে আপনার লজিক ডেভেলপ করতে গেলে আপনাকে এটা ফান হিসেবে নিতে হবে। আর ফান বিষয়টা কেমন, যে আমরা সবাই জানি যে এসিএম আইসিটিসির যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো হয়, এখানে লজিক ডেভেলপের একটা বিষয় আছে। যে আপনার চারিপাশেই প্রবলেম আর প্রবলেম, যে কোনো বিষয় হইতে পারে। ভাবুন, একটা কলা বিক্রেতা কলা বেচতেছে। এখন সে প্রতি মিনিটে কি পরিমাণ কলা বেচে, বা প্রতি ঘন্টায় কীভাবে কলা বেচতে পারে, এবং তার লাভ কেমন হইতেছে, এবং এক বছরে কতটুকু বেচে, এটা আপনি একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। আপনি রাস্তাতে চলতেছেন, একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার মাসিক ইনকাম কত, আপনি একটা ডাটাবেস সফটওয়্যার করে ফেলতে পারেন। অথবা আপনার একটা মুরগির ফার্ম আছে, প্রতিদিন কত খাবার লাগে, অথবা কি পরিমাণ খরচ হয়, এবং মাসব্যাপী কত খরচ দরকার, কিংবা লস কেমন, এগুলো আপনি প্রোগ্রামিং অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এটা আপনার দ্বারা তখনই সম্ভব হবে যখন আপনি প্রোগ্রামিং সলভ করতেই থাকবেন একের পর এক। অনলাইনে আমরা বিভিন্ন কম্পিউটার জাজ, প্রোগ্রামিং জাজগুলো আছে। তো এই এক একটা প্রোগ্রামকে এনারা এমনভাবে সেট করে দেয় যেটা ভাবতেই হবে আপনাকে, না ভাবলে আপনি কিছুই করতে পারবেন না। যে থিঙ্ক মোর কোডলেস, এই যে একটা কোড আছে, এটাকে সবাইকে অনুসরণ করতে হবে। তারা একটা সমস্যা দেয়, যে সমস্যা আপনাকে খুব ভালো ডিপলি বুঝতে হবে। যে এমন না যে প্রোগ্রাম এডিটর ওপেন করে শুধু কোডিং করলেন, এটা আপনাকে যথেষ্ট ভাবতে হবে। কোডিং করবেন 5 মিনিট, ভাববেন 1 ঘন্টা। দ্যাট ইজ দ্য ওয়ে টু সাকসেস ইন প্রোগ্রামিং। তো এরকম আমরা মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে সিকে ইউজ করি, যদিও বিষয়টা অন্যদিকে চলে গেল। তো আসলে সব কিছু আলোচনার বিষয় দরকার আছে, যারা আমরা স্কুল লেভেল থেকে, কলেজ লেভেল থেকে, ভার্সিটি লেভেল থেকে প্রোগ্রামিং শুরু করতে, যারা স্কুল লেভেল থেকে শুরু করতেছে, তারা প্রোগ্রামিংটাকে মজা হিসেবেই নিবে। কারণ ওই বয়সে প্রোগ্রামিং শেখাটা একটা দুরূহ ব্যাপার। যে মজা হিসেবে নিতে পারছে সে সামনে ভালো কিছু করবে, এটা খুব স্বাভাবিক। যে কলেজ লেভেল নিয়েছে সে অবশ্যই ভালো কিছু করবে, যে ভার্সিটি লেভেল নিয়েছে সে তার ডেভেলপ করতে সময় লাগবে। এই জন্য প্রোগ্রামিংটা আমি যে যে পজিশনে আছি না কেন, তো প্রোগ্রামটা আপনি নিতে পারেন। বিশেষ করে যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছে, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, কিংবা ভার্সিটিতে ম্যাথমেটিক্সে অনার্স করতেছেন, তো ইনাদের জন্য সুবর্ণ সুযোগ। যেহেতু আপনাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পুরোপুরি যে ম্যাথমেটিক টার্মগুলো আছে, এটা মানে ম্যাথমেটিক্সের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত, ম্যাথমেটিক্স ছাড়া প্রোগ্রামিং হয় না, প্রোগ্রামিং ম্যাথমেটিক্স ছাড়া করা যায় না। এ একটা পদ্ধতি। সরি। তো আসলে আমি ওনাদেরকে ইন্সপায়ার করব যে আপনি অবশ্যই প্রোগ্রামিং করুন। আপনি এমন একটা জিনিস খুঁজে পাবেন, দেখবেন যে আপনার লাইফটা প্রোগ্রামিংয়ের উপরে উঠে গেছে। আর প্রোগ্রামিং দুনিয়ায় জানি যে বর্তমানে আমরা এত আরামায়েশের ভিতর থাকতে চাই, যে এমনকি সামনে গ্লাসটা আছে, গ্লাসটা হাত ধরে পানি পান করবো এমন দরকার নেই, যে একটা রোবট হবে গ্লাসটা পানি আপনার গালে দিয়ে দিবে আর আপনি শুধু গিলবেন। তো আসলে এইগুলা আসলে আমাদের দিনকে দিন কম্পিউটার সায়েন্সে এটা অনেক ডেভেলপ করতেছে। এমনকি প্রতি মিনিটে
তো এর জন্য তাল মিলাইতে হলে আপনি বেসিক থেকে শুরু করতে পারেন। যেমন সি একটি বেসিক ল্যাঙ্গুয়েজ, বর্তমানে উন্নত বিশ্বে কিংবা আমাদের যে কিছু ইউনিভার্সিটিগুলোতে পাইথন প্রোগ্রামিং দিয়ে বেসিক শুরু করে। তবে আমার যতজনই সাজেস্ট করছে আমার প্রোগ্রামিং শেখার শুরুতে, তো তারা বলছে হ্যাঁ অবশ্যই সি। কারণ সি এমন একটা ল্যাঙ্গুয়েজ, এর ভিতরে যে সিনট্যাক্সগুলো আছে, তো যে ফাংশন ব্যবহার আছে, এইটা বাংলা সারা বিশ্বে যত প্রোগ্রামিং তৈরি হচ্ছে সব কিছু এর উপর বেস করে। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে একই স্ট্রাকচার, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা, ঘুরিয়ে ফিরিয়ে আলাদা। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা ক্লিয়ার করতে গেলে যে কোনো বেসিক দ্বারা শুরু করে। তো এই জন্য আমরা একটু সি নিয়ে দেখবো, এর মজাটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে এটা থেকে কেমন সাড়া পাবো বুঝতেছি না। তো আপনাদের কমেন্টের উপরে কিংবা ফিডব্যাকের উপরে আমি সামনে আবার টিউটোরিয়াল করার ইন্সপায়ার পাবো আর কি। তো আমি একটু শেখানোর প্রসেসটা অন্যরকম হবে। যে সচরাচর আমরা অনলাইনে যে ভিডিওগুলো দেখি, এতে একটা বিষয় অবশ্যই ঘাটতি থাকে, যেটা আমিও আগে ফিল করতাম। তো সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রোগ্রামটা একটা মজা হিসেবেই নিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নিই, সি ল্যাঙ্গুয়েজ এর আদি প্রান্ত যেমন ছিল, আমরা এর যে কম্পাইলারগুলো ছিল, যে পূর্বে আমরা ব্যবহার করছি যে টার্বো সি, এরপরে ডেভ সি প্লাস প্লাস, মানে এডিটর হিসেবে অনেক কিছু আছে। কম্পাইলার এডিটর মিলে এখন বর্তমানে যে ওপেন সোর্সের সবাই ইউজ করতেছে কিংবা সবার কাছে প্রিয়, এটা হচ্ছে কোড ব্লক। এটা এডিটর, কনসোল প্লাস কম্পাইলার, এই তিনটার সংমিশ্রণে এমনভাবে উপস্থাপন করতেছে যে এটা আমার কাছে সহজ হয়ে গেছে। অথচ টার্বোসিতে এটা খুবই একটা জটিল না, তবে ঝামেলার বিষয় ছিল, মানে এত ইজিলি করা যাইতো না। আর সেটা খুব অড দেখাতো, স্ক্রিনটা অন্যরকম ছিল। যাক, বদনাম করবো না। তো আমরা কোড ব্লক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আরেকটু কথা বলে নিই যে আমার, আপনি কোড ব্লক কীভাবে নিতে পারেন। তো এটা অবশ্যই আপনি সহজে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনার বন্ধুর কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন। ডাউনলোড বা অফিসিয়াল সাইটে সর্বপ্রথম যাই আমি। জি, আমাদের অফিসিয়াল সাইট এটা। তো ওখান থেকে আপনি যে ওএসআই থাকেন না কেন, হতে পারে উইন্ডোজ, লিনাক্স, আইওএস, যেটা হোক না কেন, আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আশা করা যায় যে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। তো আপনি এখান থেকে আপনার ভার্সনটা চুজ করে নিতে পারেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, সেটা আমি পুনরায় ইনস্টল করবো না। উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, আপনি যদি ফেদোরা ইউজ করেন ফেদোরার জন্য আছে। যেখানে ডিবিএনের যে ভার্সনগুলো আছে ওগুলো দেখাচ্ছে, সুসিং, রিস্টোর, লিনাক্স। তো আপনি এখান থেকে সুবিধা মতো ইনস্টল করে নিলেন। তো এরপরে যেটা পাবো, এটা এডিটর। তো এখান থেকে আপনি নিউ একটি ডকুমেন্ট নেবেন, নিউ ফাইল, এখান থেকে এমটি ফাইল নেবেন। অথবা আপনি কিবোর্ড থেকে খুব দ্রুত এবং সহজে করতে পারেন, সেটা হচ্ছে এভাবে যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিলে একটা নতুন ডকুমেন্ট। তো সির যে স্ট্রাকচারটা শুরু হয়েছে, তো এটা বলতে গেলে আসলে একটু বোঝার বিষয়, আমরা বোঝার চেষ্টা করি। সব কিছু লিখে ফেলি, তারপরে ওই লেখা অনুযায়ী আলোচনা করা যাবে।
একটু বলে রাখা দরকার যে আমি উইন্ডোজটাতে ইউজ করে দিচ্ছি, যেটা পরবর্তীতে যদি আপনি এক্সটেনশন না দেন, ডট সি না দেন, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু লিনাক্সে একটা ঘাটতি আছে, যেটা আপনি ডট সি রিসেভ করেন, আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে এটা সি মুভ হয়ে যাবে। তো আমরা যখন এডিটর ওপেন করলাম, এই এডিটরগুলোর এটার সুবিধা আমি যখন প্রথমেই বলছিলাম যে টার্বোসিতে লিখলে সবগুলো প্রায় একই রকম দেখা যেত, যেহেতু কালার একটু এখানে এডিটরগুলোতে সুন্দর করে সাজানো আছে, কোনটা কীভাবে বোঝা যায়। তো আমরা প্রথমেই বলে রাখি যে এখানে ইনক্লুড আছে স্টুডিও, এখানে একটা লাইব্রেরি ফাইল আছে যেটা যাকে হেডার ফাইল বলা হয়। তো আমরা প্রথমে বলে নিছি হ্যাশ একটা সিম্বল হইতে পারে, যে ওনার এডিটরকে বলে দেওয়া হচ্ছে একটা স্পেশাল সিম্বল বলা যেতে পারে। তো আমরা এখানে ইনক্লুড করতেছি stdio.h, অর্থাৎ হেডার ফাইলটাকে ইনক্লুড করতেছি। এই হেডার ফাইলের ভিতরে আমি যে প্রোগ্রামিংগুলো করবো, এই প্রোগ্রামিংয়ের ডিটেলস বিষয় দেওয়া আছে। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে যখন আমরা ভিতরে কাজ করবো, তখন বলে বলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো শুরু করি। যে আপনি সর্বপ্রথম মনে করুন আপনার হাতে একটা বাক্স আছে, ছোট একটা কাগজের হইতে পারে, লোহার হইতে, কোনো নো ফ্যাক্ট। তো বাক্সটা সবসময় কমলা লেবুই ধরে মনে করেন, অথবা যে কোনো চকলেট ধরে। এর ভিতরে শুধু চকলেট টাইপের জিনিসপত্রই ঢুকবে, বা এর ভিতরে কমলা লেবু টাইপের জিনিসপত্রই ঢুকবে, যেমন ফ্রুট অথবা চকলেট হইতে পারে। ওই পাত্রের ভিতরে আর কিছুই ঢোকানো যাবে না বাইরের, বা ওইটা ধুইলেও মনে করেন ঠেলে ফেলে দিবে। তো আমি বোঝাচ্ছি আসলে, বোঝানোর যে বিষয়টা, যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করি, যেমন পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, যেটা আমরা ইন্টিজার বা ফ্লট বলে থাকি। তো প্রোগ্রামে এই জিনিসটা খুব সেন্সিটিভ, যে প্রোগ্রাম যখন আপনার কাছ থেকে ডাটা পাবে, সে এমন একটি পাত্র তৈরি করবে যার ভিতরে ওই টাইপের ভ্যালুই রাখা যাবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নেওয়া লাগবে। তো ভেরিয়েবল মানে আমরা জানি অনুসরণ করতে শিখি চলক। তো আসলে ভেরিয়েবলটা এইভাবে না করে আপনি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করুন, একটা পাত্র ভাবেন। তো এইভাবেই যেমন আমরা পাত্র ভাববো, তো ওইদিকে আবার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলে যে প্রোগ্রামের এটা একটা মেমোরি অ্যাড্রেস হিসেবে ধারণ করতেছে। তো আপনি যেটাই ভাবুন না কেন, যেমন আমরা লিখি ইন্টিজার একটা দিই, যে নাম্বার নামক একটি বাক্স তৈরি করলাম। এই যে নাম্বার, এটা সিনট্যাক্স মানে কি বলা যায়, এটা হচ্ছে ফর্মালি যদি আপনি বলতে যান অথবা বইয়ের ভাষায় বলতে যান, তাহলে বলা যাবে যে ভেরিয়েবল ডিক্লারেশন ইন্টিজার নাম্বার। ইন্টিজার অর্থাৎ নাম্বার টাইপ, ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল যার নাম হচ্ছে নাম্বার। তো প্রত্যেক স্টেটমেন্ট শেষ করার পর সিতে আপনাকে অবশ্যই এই সেমিকোলনটা দিতে হবে। যেহেতু আপনার কাজ শেষ হয়েছে, এখানে আমি আবার একটু বলে নিই যে এই নাম্বার টাইপের যে ভেরিয়েবল অথবা যে পাত্রই বলেন না কেন, এটা হবে সবসময় ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপের। এখন পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা হইতেছে যে এইগুলা পূর্ণ সংখ্যা 1, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে। অর্থাৎ এর ভিতরে কোনো ভগ্নাংশ আকার থাকবে না। অন্যদিকে ফ্লটগুলো কেমন দেখি, 3.2, 3.202, 3.02, এগুলো হইতে পারে। তো আমরা আপাতত ইন্টিজার ইন্টিজার টাইপের এবং ফ্লট টাইপের গুলোই শিখবো, এরপর আস্তে আস্তে ডেভেলপ করা যাবে। তো এই নাম্বারের ভিতরে, অর্থাৎ এই বাক্সর ভিতরে আমি প্রথমে বলেছিলাম যে অথবা ফ্রুট অথবা চকলেটকে রাখার জন্য। তো আমি এই নাম্বারটা বলেছি কি যে এর ভিতরে পূর্ণ সংখ্যা রাখা যাবে। তো আমরা এই নাম্বারের ভিতরে যে কোনো সংখ্যা রাখতে পারি।
তো প্রথমে বলে নিই, আসলে ফর্মালি বলতে গেলে বর্তমানে ইন্টিজার নাম্বার এমন একটি ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে সাথেই মেমোরি অ্যাড্রেস লোকেশনে এই যখন আমি রান করব, অর্থাৎ তো যখন কম্পাইল হবে, ওই কম্পাইলের সময় ও অবশ্যই মেমোরি অ্যাড্রেস একটি নাম্বার নামক ইন্টিজার টাইপের ভেরিয়েবল অর্থাৎ মেমোরি অ্যাড্রেস নিবে এবং ওই জায়গা দখল করবে। ইন্টিজার সবসময় 2 অথবা 4 বাইট, বিভিন্ন রেফারেন্স আছে, আমরা পুরনো করছি যখন 2 বাইট, তো বর্তমানে এটা বিভিন্ন আপডেট হয়েছে যে 4 বাইট নিয়ে কাজ করে, 4 বাইট জায়গা নিয়ে। ওই জায়গার ভিতরে যত নাম্বার রাখা যায় ওই জায়গার ভিতরে যেগুলো ঢুকবে ওইটা দ্বারাই সম্ভব। অর্থাৎ যে এই বাক্সের ভিতরে 3 কেজি ধরে, 3 কেজির বাইরে হলে ধরে না। অথবা দেখায় যে যদি বাড়তিও ঢোকান তো ওই ফলগুলো কিংবা চকলেটগুলো পড়ে যাবে, এর বেশি ধরবে না। তো আমরা ওই ইন্টিজার যে কত ধরতে পারে, রেঞ্জ ধরে ফ্লোট যে কত ধরতে পারে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আপাতত যেহেতু বেসিক পার্টটা আসতেছে, আস্তে আস্তে সব খুলে খুলে আলোচনা হবে এবং আপনাদের কমেন্ট অনুসারে এটা অনুধাবন করা যাবে আসলে কোন পাশে ল্যাগিং হইতেছে বা আমার কোন পাশে ভুল হইতেছে। এগুলো আপনারা সরাসরি ধরে নেবেন। যারা এক্সপার্ট আছেন অবশ্যই আপনারা শেখার জন্য, অবশ্যই না আমাকে সাজেস্ট করার জন্য বলবেন যে আমিও শিক্ষার্থী, যে আমার কোথায় ভুল হইতে পারে এটা দেখাই দিবেন। আর গঠনমূলক সমালোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো নাম্বার, তা আমরা কি করলাম, বাক্সের ভিতরে কোনটা ঢোকাইতেছি, যে টু একটি ভেরিয়েবল ঢোকালাম এবং যেহেতু আমার স্টেটমেন্ট শেষ এই জন্য সেমিকোলন দিলাম। এখন এখানে বোঝার বিষয় যে আপনি যে পাত্রটা নিয়েছেন এই পাত্রর ভিতরে আপনি 2 নামক যে পূর্ণ সংখ্যা আছে এটা ঢোকাই দিলেন, অর্থাৎ আপনি একটা ফল দিয়ে দিলেন কিংবা চকলেট দিয়ে দিলেন। এখানে আমরা চকলেট হিসেবে 2 কে বিবেচনা করি এবং নাম্বারকে আমরা বাক্সকে বিবেচনা করি। তো আমরা সবসময় ভাববো এই যে অফিসিয়ালি বলতে গেলে নাম্বারের ভিতরে 2 কে অ্যাসাইন করা হয়েছে। তো অ্যাসাইন এখানে আমরা যেহেতু সমান সমান ভাবতেছি, এটা আসলে বলা হয় অ্যাসাইন, অর্থাৎ অ্যাসাইন সবসময় ডান থেকে বামে যায়। অর্থাৎ এর যে অ্যাসোসিয়েটিভিটি আছে, অ্যাসোসিয়েটিভিটি সবসময় বলে যে অ্যাসাইনের যে আমরা অ্যাসোসিয়েটিভিটি আছে এটা হচ্ছে ডান থেকে বামে যায়, অর্থাৎ এই ডানে যে সংখ্যাটা থাকে এর ভিতরে ঢুকিয়ে দেয়। এতটুকু বুঝি। তো এই বাক্সর ভিতরে 2 কে নিলাম, এখন 2 আছে কি নেই এটা আমরা কিভাবে দেখি? অবশ্যই ফর্মালি বলতে গেলে যে যে আই অপারেশনগুলো আছে, ইনপুট আউটপুট অপারেশনগুলো সিতে, তো তার ভিতরে যেটা যেই ফাংশনটা ব্যবহার করে আপনি প্রোগ্রামিংয়ের যে কালো কনসোল আছে তার কমান্ড, কালো কনসোলে আপনি দেখবেন, তো ওইটা কিভাবে দেখায় এই জন্য একটা ফাংশন আছে যেটাকে বিল্ট ইন ফাংশন বলা হয়, প্রিন্টএফ। প্রিন্টএফ লিখে ডাবল একটা হচ্ছে আপনার যে প্যারেনথেসিস আসবে, এই প্যারেনথেসিসের ভিতরে অবশ্যই ডাবল কোটেশন 2টা এবং ডাবল কোটেশনের ভিতরে যা লেখা লিখতে হবে। তো ডাবল কোটেশনের ভিতরে এই 2 নাম্বার সংখ্যাটা কিভাবে আসে আপনি দেখবেন। তো এটা দেখার কিছু প্রসেস আছে। ডাবল কোটেশন পরে একটি কমা হবে, এখন আমরা আলোচনা করব দেখি। এখন এই কমার পরে আপনি কোনটাকে দেখতে চান, কোন বাক্সকে খুলতে চান, ওই কোন বাক্সের ভিতরে চকলেট আছে। এখন ডাবল কোটেশন কমা, এরপরে যেহেতু আমরা নাম্বার নামক বাক্সটাকে খুলবো তো নাম্বারটা লিখি এবং এই ডাবল কোটেশনের ভিতরে কি লিখবো, যে প্রোগ্রামিংয়ের নিজস্ব পার্ট হচ্ছে সম্পূর্ণ এতটুকু এবং যত ফাজলামি বদমাইশি করবেন তো আপনার কোনো সমস্যা নেই এই 2 কোটেশনের ভিতরে, যেটা যেভাবে করবেন ওইভাবে দেখাবেন। এখন যেহেতু আমরা এই বাক্সটা সবসময় ফল ফল জিনিসপত্র ধরে অথবা চকলেট ধরে, তো আমরা এখানে বলছি কি যে এখানে পূর্ণ সংখ্যা ধরে এবং পূর্ণ সংখ্যার টাইপ স্পেসিফায়ার, একটা ফর্মাল ভাষায় বলতে গেলে টাইপ স্পেসিফায়ার বলা হয়। তো টাইপ স্পেসিফায়ারটা কি, যে পার্সেন্টেজ নামক যে চিহ্নটা আছে পার্সেন্টেজ, আর যেহেতু আমরা ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপের যে ভ্যালু আছে ওইটাকে দেখব, এই জন্য পার্সেন্টের পরে ডি। আমি অবশ্যই পরে আলোচনা করব, যেহেতু এটা বেসিক পার্ট বলতেছি যে এই টাইপ স্পেসিফায়ার সম্পর্কে কি কি আছে এবং কতটুকু ব্যবহার করা যায়। তো এই টাইপ পোর্শনের ভিতরে আসলে কিন্তু যখন আমি প্রিন্ট দেবো, আমি আগেই বলছিলাম যত ধরনের ফাজলামি এর ভিতরে করবেন
তো এখন কিন্তু সরাসরি এটা দেখাবে না, যখনই এই পার্সেন্ট এবং ডি পাবে তখন কম্পাইলার বুঝে নেবে যে এখান থেকে আমি নাম্বার নামক যে বাক্স অর্থাৎ ভেরিয়েবলটা পাইতেছি, এই ভেরিয়েবলের ভিতরে যেই সংখ্যাটা আছে এটা অবশ্যই ইন্টিজার টাইপের এবং এটাকেই দেখানোর জন্য উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা যখন বোর্ডে লেখার সময় লিখি যে ইওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তখনই আপনি বুঝে ফেলবেন যে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই চেয়েছে। এখানে যদি লিখি, বোর্ডে যদি লিখি যে সে বলো, তো এটা দ্বারা বুঝি যে আমার বলার জন্য বলা হইতেছে, তো এরকম ইন্ডিকেট করা হইতেছে। আর যদি বোর্ডে লিখে রাখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো আমরা একটা বুঝলাম সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা, মনে করেন বোর্ডে লিখতেছি, তো এটা আমরা বুঝলাম যে একটা কোট, একটা মন্তব্য বা বলা যায় যেটাকে যাই বলো না কেন, ওইটা দ্বারা আমার কোনো একটা ইন্ডিকেট করতেছে ঠিক আছে, তবে এই মুহূর্তে বলার জন্য ফোর্স করতেছে না এইভাবে। তো আমরা এখানে অবশ্যই ওই রকম বলে দিচ্ছি যে ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমি বলে দিচ্ছি যে নাম্বার নামক ভেরিয়েবলটা শো করো এবং পার্সেন্টেজ ডি এটা অবশ্যই ইন্টিজার টাইপ আকারে আছে। তো এখন আমরা আমাদের লেখা শেষ, এখন এর ভিতরে আসলে এই দুই সংখ্যাটা আছে কিনা এটা দেখার বিষয়। তো চলুন রান করা যাইতে পারে। জি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম যে এর ভিতরে 2 আছে। এরপরের থেকে এগুলা দেখার দরকার নেই, প্রসেস রিটার্ন যেটা আমাদের এক্সিকিউশন কিভাবে হইতেছে, কত সময় লাগতেছে, তো এটা কনসোলে দেখাবে। তো আমরা আবার বলে নিই, রান করতে পারেন আপনি কন্ট্রোল। সর্বপ্রথম বলে নিই যে আপনাকে বিল্ড করতে হবে, আর বিল্ডের শর্টকাট প্রসেস আমরা আমরা পরে দেখব, বা আপনি শর্টকাট প্রসেস দ্বারা করতে পারেন, যে কন্ট্রোল F10 দ্বারা আপনি বিল্ড করতে পারেন, আর সরি রান করতে পারেন। আর বিল্ড অ্যান্ড রানের জন্য আপনার এখানে যে মেনু বারে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, এখানে সর্বপ্রথম আপনাকে বিল্ড করুন, বিল্ড করার পরে এটা দ্বারা শুধু রান। আর আমাদের এই পাশে দেখা যাইতেছে চিহ্ন দ্বারাই বোঝা যাইতেছে যে সর্বপ্রথম আমাদের বিল্ড হবে, তারপর রান হবে, বিল্ড অ্যান্ড রান। তো আপনি কিবোর্ড থেকে যদি একসাথে করতে চান, শুধুমাত্র F9 ক্লিক করলেই আপনার বিল্ড হবে, এরপরে রান হয়ে যাবে, এটা একসাথে হয়ে যাবে। এটা এটার জন্য আপনি বুঝতে পারবেন না যে কখন বিল্ড হলো কখন রান হলো, একসাথে হয়ে যাবে, বিল্ড হলো তারপর রান করে দিবে। আর যখন আপনি প্রথমত এই বিল্ড করবেন তখন দেখবেন নিচেই স্ট্যাটাস বারে আছে যে কিভাবে বিল্ড হইতেছে, কোনো সমস্যা আছে কিনা। আমরা যদি এখানে একটু ভুল করি, যদি এখানে কোটেশনটা না দিই, তখন দেখুন এখানে আবার অবশ্যই যখন বিল্ড করতেছি, তো এখানে আমার দেখাইতেছে যে ইউর আনএক্সপেক্টেড সেমিকলন বিফোর রিটার্ন, রিটার্নের পূর্বে একটি সেমিকলন এক্সপেক্ট, অবশ্যই তার কাঙ্ক্ষিত একটা সেমিকলন চাইতেছে, বোঝা যাইতেছে। তো এটাই হইতেছে যে সুবিধা আমাদের আইডিগুলা, অর্থাৎ ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টগুলা। তো আমরা এখন তো সঠিক করলাম, এরপর আপনি রান করুন বা বিল্ড করুন, প্রথমে বিল্ড করুন, বিল্ড করলে এখন কোনো রান নাই আমাদের, সরি কোনো ভুল নাই। তো এখন আমরা রান করি, এখানে তো আমরা দেখতে পেলাম 2 আছে। তো যদি আমরা এর ভিতরে কোনো কিছু অ্যাসাইন অর্থাৎ বাক্সের ভিতরে কিছু না পড়তাম, তো তাহলে কি দেখাতো, তাহলে আমাদের ফর্মালি বলতে গেলে এর ভিতরে যখন এই ইন্টিজার টাইপ ভেরিয়েবলটা একটা ঘোষণা করা হয়, একটা ডিক্লারেশন করা হয়, বা একটা বাক্স তৈরি করা হয়, তার ভিতর কিছু ময়লা থাকে কিংবা ধুলো থাকে, অর্থাৎ ডাস্ট ধুলো থাকে, যেটা দেখতে পারি না, তবে কিছু থাকে, ময়লা কিছু থাকে যে কোনো বাক্সের ভিতরে। যদি পরিষ্কার ভ্যাকুয়াম ক্লিন করেন তাহলে কিছু নাও থাকতে পারে, তবে এটা মনে করুন যে এর ভিতরে কিছু ময়লা থেকে যায় যদি কিছু না ঢোকান। যখন আপনি কোনো ভালো জিনিস কোনো পাত্রে ঢোকান, সেটাকে অবশ্যই পরিষ্কার করেন এবং পরিষ্কার করে এটা ঢুকান। এখন মনে করেন যখন ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ঘোষণা করা হইতেছে, তো তখন ভাবতে হবে যে এর ভিতরে একটা বাক্স নিয়েছে, ঠিক আছে, তো ময়লা আছে, ময়লাও থাকতে পারে। তো আমরা এখানে যদি প্রিন্ট করে, এখানে একটা গার্বেজ ভ্যালু দেখাতে পারে যে ওই মেমোরির আন্ডারে যতটুকু জায়গা দখল করছে নাম্বার, তার ভিতরে একটি গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো রান করি এবং রান করি, দেখুন এর ভিতরে আপাতত ওরা 0কেই রাখছে, এটা অন্য বিভিন্ন নাম্বার
হইতে পারে এটা অ্যাজ ইউজুয়াল বড় একটি সংখ্যা দেখাই দিল এরকম জায়গায়, এটা কোনো হরফিক বিষয় নয়। তো এর ভিতরে আপনি যেটাকেই দেন না কেন আপনি সেটাই দেখতে পারবেন। ও এখানে একটা বলার বিষয় যে আমি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম, তো এখানে যেহেতু আমাদের ইন্টিজার টাইপের একটি রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে অর্থাৎ কতগুলা সংখ্যা পূর্ণ সংখ্যা পাশা কতগুলো কতটা ডিজিট সংখ্যা একবারে আপনি এখানে দেখাইতে পারবেন একটা লিমিটেশন আছে। তো আমরা আপাতত যে অল্প সংখ্যা দিয়ে দেখা শুরু করি, এরপর পরের সিরিজে ইনশাআল্লাহ আমরা ওই রেঞ্জটা দেখব। দেখুন এখানে যে কটা আছে ওই কটা। তো এইভাবে আপনি একটি ফ্লট টাইপের নিতে পারেন। এখন কি করলাম, বাক্সটাকে ভগ্নাংশ সংখ্যা রাখতে পারে। অর্থাৎ এখন মনে করুন যে এর ভিতরে বাক্সটা এইভাবে তৈরি করা হলো, এর ভিতরে দুধ কিংবা পানি রাখা যায়। তো আমরা এখানে এখন ভগ্নাংশ সংখ্যা ডিক্লেয়ার করব 6.3। এখন যেহেতু এটা ফ্লট নাম্বার, তো আউটপুট যখন আপনাকে দেখাবে অবশ্যই এখানে টাইপ স্পেসিফায়ার বলে দেওয়া লাগবে। যে টাইপ স্পেসিফায়ার কেন দেওয়া লাগবে, যে এটাই তো আসলে ইন্ডিকেট করে যে নাম্বারটা কি টাইপের, ফ্লট নাকি ইন্টিজার। যেমন আপনি বলে চকলেট কিংবা দুধ কিংবা পানি, কি জিনিস আছে এর ভিতরে। তো এটা হচ্ছে অবশ্যই ফ্লট আছে, পার্সেন্ট এফ দ্বারা মিন করে যে এটা ফ্লট টাইপের নাম্বার এবং এটা আমাকে শো করে। তো আমি বিল করি, রান করি। তো দেখুন এখানে 66.3000003 অর্থাৎ 4টা 03। এখানে আমরা যেহেতু ভগ্নাংশ সংখ্যাকে কোনো লিমিটেশন দেয়নি, এই জন্য এরপরে যতগুলো সংখ্যা নিতে পারে ওটা নিয়ে নিচ্ছে 33303। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো এটা আপাতত বোঝা গেল। তো এখন আপনার প্রশ্ন যে সবগুলো এই ভিতরে নিয়ে আমরা কথা বললাম, এর বাইরের অন্তরালে কি হয়ে যাচ্ছে এটা তো বুঝলাম না। হ্যাঁ, এটা অবশ্যই এক্সপ্লেন করবো আমরা। এটা আমরা যখন প্রথমে বলেছি যে এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও যে হেডার ফাইলটা ইনক্লুড করছে, অর্থাৎ মনে করুন এই জায়গায় এই এক লাইনের ভিতরে ওই কম্পাইলার ভিতরে স্টুডিও নামক যে হেডার ফাইল আছে ওর সব কিছু এনে হাজির করছে, যেটা দেখা যাইতেছে না, কিন্তু আমরা ওখান থেকে মনে করুন যেমন টান দিয়ে নিয়ে আসছি। অর্থাৎ ওখান থেকে যেগুলা আছে সেগুলো আমরা ইজি ব্যবহার করতে পারি। তো এখন যখন আমি প্রিন্ট এফ এই যে ফাংশনটা বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করলাম, তো ওই স্টুডিও স্টুডিও ডট এইচ হেডার ফাইলের ভিতর বলা আছে যে এই প্রিন্ট নামক ভেরিয়েবলটা, অর্থাৎ এই প্রিন্ট নামক ভেরিয়েবলটা কি কাজ করে, কিভাবে কাজ করে এবং কিভাবে দেখায়, এগুলো সব কিছু বলে দেওয়া আছে। যেমন আমরা এইভাবে বললাম যে আমি দুইটা কোটেশন দিলাম, এরপরে কমা দিলাম, এটাই কি ওরা বুঝে গেল? এর ভিতরে অবশ্যই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ডাবল কোটেশনের ভিতরে টাইপ স্পেসিফায়ার থাকতে পারে, যে কোনো লেখা থাকতে পারে, এটা অনেক কিছু হইতে পারে। তারপরে কমার পরে অবশ্যই যে ভেরিয়েবলটাকে দেখানোর ইচ্ছা ওইটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, এটা সম্পূর্ণ বলে দেওয়া আছে এর ভিতরে। তাহলে দেখুন আমাদের প্রোগ্রামটা কত সহজ হয়ে গেল। তো এরপরে যে সংখ্যাটা আছে, এরপরের যে বিষয়টা আছে যে ইন্টিজার মেইন, এটা একটা বেস ফাংশন বলা হয়। তো এই ফাংশনটা সি লিখতে গেলে অবশ্যই, যে ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করতে হবে। তো আপনি এখানে ইন্টিজার না লিখে এখানে ভয়েডও লিখতে পারেন, ভয়েড মেইন। এটা অবশ্যই বোঝায় যে ফাংশনের আমরা যখন ফাংশন সম্পর্কে আলোচনা করব তখন এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা যাবে। আপাতত বলে নিই যে মেইন ফাংশনটা রিটার্ন কি অংশ করে বা রিটার্ন কোন টাইপের রিটার্ন হবে, অবশ্যই এটা ইন্টিজার টাইপ করবে। যেহেতু এখানে আমরা রিটার্ন করতেছি প্রোগ্রামিংয়ের শেষে যে জিরো টাইপ, জিরোটা এখানে হাজির হচ্ছে, অর্থাৎ রিটার্ন আসলে জিরো, অর্থাৎ কিছুই বোঝাচ্ছে না। তো এই প্রত্যেকটা, যদিও আমরা যখন ফাংশন ব্যবহার করব প্রত্যেকটা ফাংশন মেইন ফাংশনকে ভিত্তি করে কাজ করবে। তো ফাংশন সম্পর্কে আসলে অনেক বিষয় আপাতত আমরা এতটুকু বুঝে রাখি যে যে কোনো সি লিখবো তখন হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট ডট ইজ ইন্টিজার মেইন
প্যারেনথেসিস, ব্রেস, এখানে যে ব্রেসটা দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা আমরা আগে শিখছি যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হইতে পারে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর উপরে আপনি রিটার্ন জিরো, এতটুকু মনে রাখবেন। এর ভিতরে যত কাজ করবেন, আমরা যখন ফাংশন সম্পর্কে আলোচনা করব না, তখন এই রিটার্ন কিভাবে করে এবং এর কিভাবে কোন টাইপের রিটার্ন হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আপাতত এইভাবে আমরা লিখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা কিভাবে কাজ করে। আমি যতদূর সম্ভব অ্যাবিলিটি অনুযায়ী বলছি। তো এরপরে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় আমাদের টিউটোরিয়ালটা, তো এর সম্পর্কে আপনারা কমেন্ট করুন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।